আমাদের যে সাক্ষ্য আইন 25 এবং 26-এ স্পষ্ট করে বলা হচ্ছে যে পুলিশের কাছে কোনো বিবৃতি এটি আদালতে গ্রহণযোগ্য নয়, এবং যদি কেউ স্বীকারোক্তি বা কনফেশনাল বিবৃতি দেয় তাহলে সেটি ম্যাজিস্ট্রেটের সামনে হতে হবে, সেটা আমাদের সাক্ষ্য আইন 26-এ বলা হচ্ছে। তাহলে একটা বৈধ আন্দোলনের জন্য তারা নেতৃত্ব দিচ্ছে, তাহলে সেই নেতৃত্ব পুলিশ হেফাজতে থেকে বিবৃতি দেওয়া এটা আমাদের সংবিধানের 38 ধারা চরম লঙ্ঘন, এবং আমাদের সাক্ষ্য আইনের 25 এবং 26 ধারা এটি স্পষ্ট লঙ্ঘন। এটা প্রকারান্তরে ডিবি অফিস যে কাজটি করেছে, হারুন যে কাজটি করেছে, এটি সংবিধান লঙ্ঘন করেছে, এবং ফৌজদারি কার্যবিধির যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি আইন এবং পুলিশ আইনেরও সে লঙ্ঘন করেছে। তারা কি রাজনৈতিকভাবে এত দৈন্য হয়ে গিয়েছে, তারা কি এত নিচু পর্যায়ে চলে এসেছে হারুনের মতো একজন নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা দিয়ে আপনি আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা আপনি বাস্তবায়ন করবেন, তাহলে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব বা আওয়ামী লীগের যারা বাঘা নেতা, হোয়াট দে আর ডুইং? সাইফুল সাগর, আপনি দুইটা ইস্যু নিয়ে আমাকে আলোচনা করতে বললেন। একটি হলো যে ডিবি অফিস এটি কি কোনো রাজনৈতিক অফিস বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, আর কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে কিনা ডিবি অফিস থেকে, সেটাই যদি বলেন। জি, এটি আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে এটি আমি আপনাকে রেসপন্স করব। আর আমাদের বিজ্ঞ আদালত যেটা ডিবি অফিসে সমন্বয়ক এবং তার আত্মীয় স্বজন বাবা মাকে নিয়ে সেখানে ভাত খাওয়াচ্ছেন, এবং সেই ভাত খাওয়ানোর ছবি ভিডিও করে সেটি আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং হাইকোর্ট এটা বলেছে এটি জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে। এবং আমি একজন ব্যারিস্টার বা একজন আইনজীবী হিসেবে আমি এই হাইকোর্টের এই মন্তব্যকে ব্যাখ্যা বিশ্লেষণ দিব। এখন প্রথম যে ব্যাখ্যাটা সেটি হচ্ছে ডিবি অফিস একটা রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে পারে কিনা। এটি সহজ আনসার হলো নো এবং না। কারণ বাংলাদেশ পুলিশ কিন্তু 18 কোটি জনগণের পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু 18 কোটি জনগণের সেনাবাহিনী, বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু 18 কোটি জনগণের বিচার বিভাগ। এটা শুধুমাত্র কোনো গণতান্ত্রিক কাঠামোতে যখন কোনো সরকার পাওয়ারে আসে, সে পাওয়ারে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে ফর দ্য 5 ইয়ার্স, কিন্তু সেই 5 ইয়ার্স তারা কিন্তু কাজ করে অ্যাজ এ ম্যানেজারিয়াল ভূমিকা হিসেবে পালন করে, এবং তারা দে আর নাথিং বাট এ ম্যানেজার। এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে এসে শি ইজ অ্যাক্টিং এজ এ চিফ ম্যানেজার। এখন চিফ ম্যানেজার হিসেবে তার দায়িত্বটা হলো যে এটা সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন হচ্ছে কিনা। কিন্তু পুলিশ বা সেনাবাহিনী বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা বিচার বিভাগ এটি শেখ হাসিনার হয়ে কাজ করবে, এটি কিন্তু আমাদের সংবিধান বলে না, এটি আমাদের কিন্তু গণতন্ত্র বলে না, এটা আমাদের রাষ্ট্রীয় কাঠামো এটি কিন্তু অ্যালাউ করে না। এখন ব্যক্তি বিশেষে প্রধান বিচারপতি যখন রাজনৈতিক বক্তব্য দেয় তখন আইনজীবী হিসেবে আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়। আমার পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যখন রাজনৈতিক বক্তব্য দেয় এটি আমাকে একজন সাধারণ জনগণ হিসেবে, একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমাকে কষ্ট দেয়। যখন সেনা প্রধান যখন রাজনৈতিক বক্তব্য দেয় এটি আমি 18 কোটি জনগণের মতো আমাকেও পীড়া দেয়, আমাকে কষ্ট দেয়। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে 6 জন সমন্বয়ককে যে ধরে নেওয়া হলো, আমাদের আইন কি বলে? যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আইন কি বলে, আইন হচ্ছে কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে অথবা ফৌজদারি অপরাধ করার একটা সম্ভাবনা আছে তাহলে তাকে 54 ধারায় পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, ইভেন সাধারণ জনগণও কিন্তু তাকে আটক করতে পারে। সাধারণ জনগণকেও কিন্তু এই ক্ষমতা দেওয়া আছে। তাহলে আপনি যদি তাকে আটক করেন অথবা কোনো স্পেসিফিক মামলা যদি তাকে আটক করেন, আইনের যেটা বিধান হচ্ছে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা সেনাবাহিনী, ইভেন সাধারণ জনগণ যদি তাকে আটক করে, আটক করার পরে অনতি বিলম্বে, আই রিপিট দ্য ওয়ার্ড ইজ অনতি বিলম্বে, তাকে নিয়ারেস্ট থানা অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে। এটা ফৌজদারি কার্যবিধি 60-তে বলা হচ্ছে, সেকশন 60। অনতি বিলম্ব বলতে এটারও আপনাকে একটু ডিফাইন করি এবং জনগণকে একটু অবহিত করি। সেটি হচ্ছে যদি কোনো অভিযুক্ত ধরেন সে কাউকে খুন করেছে যে মধুর ক্যান্টিনের সামনে, এখন ছাত্ররা তাকে ধরেছে এবং অথবা পুলিশ শাহবাগ থানা থেকে এসেছে মধুর ক্যান্টিনে, তাকে ধরা হয়েছে। এখন শাহবাগ থানার পুলিশ মধুর ক্যান্টিনের সামনে তাকে ধরলো, ধরে শাহবাগ থানায় তাকে নিয়ে যেতে একটা রিজনেবল সময় কিন্তু 10 মিনিট লাগতে পারে বা 15 মিনিট লাগতে পারে বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে, কিন্তু এটা কোনোভাবে 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা কিন্তু নয়। তাহলে এখানে অনতি বিলম্বে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করতে হবে এবং শাহবাগ থানা 24 ঘন্টার ভিতর আদালতে সোপর্দ করবে। এটা ফৌজদারি কার্যবিধি
61 ধারাতে বলা হচ্ছে। এখন যে মামলায় তাকে আটক করা হলো ওই মামলায় যদি থানার ওসি যদি 24 ঘন্টায় তদন্ত শেষ করতে না পারে, তাহলে আদালতের কাছ থেকে ফার্দার ইনভেস্টিগেশন এর জন্য, যেটাকে আমরা বলি হলো রিমান্ড। এটা হলো 24 ঘন্টার মধ্যে। আমি যদি খুব শর্টকাট আপনার কাছ থেকে শেষ করতে হবে এই পর্যায়ে, আমি একটু জানতে চাই যে হেফাজতে যেহেতু নিয়েছে, এই হেফাজতে নিয়ে রাখার কোনো বিধান রয়েছে কিনা, এই জায়গাটা শেষ করতে। আমি সেই কথাই তো আমি বলছিলাম। না ঠিক আছে, আদালতে নেওয়ার বিষয়টা একটু শর্ট করে এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই, হেফাজতে রাখার অধিকার কত? জি, আমি ওই কথাটাই আমি বলছি যে পুলিশের হেফাজতে নেওয়ার কোনো বিধান আইনে নাই। যদি এটা আদালত যদি তাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যদি সুযোগ দেয়, সেটাকে বলা হয় রিমান্ড। সেই ক্ষেত্রে পুলিশ হেফাজতে নেওয়ার বিধান আছে। আর আরেকটি হচ্ছে যে আমাদের যে সাক্ষ্য আইন 25 এবং 26-এ স্পষ্ট করে বলা হচ্ছে যে পুলিশের কাছে কোনো বিবৃতি এটি আদালতে গ্রহণযোগ্য নয়, এবং যদি কেউ স্বীকারোক্তি বা কনফেশনাল বিবৃতি দেয় তাহলে সেটি ম্যাজিস্ট্রেটের সামনে হতে হবে, সেটা আমাদের সাক্ষ্য আইন 26-এ বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ হেফাজতে এই যারা 6 জন আন্দোলনকারী, এটা আমাদের সংবিধানের 38 ধারা, তাদের সংগঠন করার কিন্তু সাংবিধানিক ক্ষমতা আছে, অধিকার আছে। তাহলে একটা বৈধ আন্দোলনের জন্য তারা নেতৃত্ব দিচ্ছে, তাহলে সেই নেতৃত্ব পুলিশ হেফাজতে থেকে বিবৃতি দেওয়া, এটা আমাদের সংবিধানের 38 ধারার চরম লঙ্ঘন, এবং আমাদের সাক্ষ্য আইনের 25 এবং 26 ধারা এটি স্পষ্ট লঙ্ঘন। এটা প্রকারান্তরে ডিবি অফিস যে কাজটি করেছে, হারুন যে কাজটি করেছে, এটি সংবিধান লঙ্ঘন করেছে, এবং ফৌজদারি কার্যবিধির যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি আইন এবং পুলিশ আইনেরও সে লঙ্ঘন করেছে। এবং আমাদের যে সরকারি চাকরি আচরণ বিধিমালা, সে সরকারি চাকরি আচরণ বিধিমালার 25 ধারারও এটি স্পষ্ট লঙ্ঘন। আমার ভাবতে সাইফুল সাগর একটু কষ্ট হয় যে আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, যারা দাবি না আক্ষরিক অর্থে তারা স্বাধীনতার যুদ্ধের তারা নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক দল হিসেবে, তারা কি রাজনৈতিকভাবে এত দৈন্য হয়ে গিয়েছে, তারা কি এত নিচু পর্যায়ে চলে এসেছে হারুনের মতো একজন নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা দিয়ে আপনি আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা আপনি বাস্তবায়ন করবেন? তাহলে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব বা আওয়ামী লীগের যারা বাঘা নেতা, হোয়াট দে আর ডুইং? তাই এটা যদি আপনাকে হারুন সাহেবকে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকার, এটা আপনি বলতে চাচ্ছেন। আর যদি আমি একটু ছোট করে শেষ এক লাইনে মন্তব্য করেন যে এই তাদের যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করে যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসছে, সেই আন্দোলনটার ঘোষণার প্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভ করেছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে, এটির ভবিষ্যৎ নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? না, তারা যে বিক্ষোভ করেছে তাদের আন্দোলনটা তো বৈধ আন্দোলন, এবং তারা তো অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আন্দোলনে আসে নাই, কিন্তু আসছেন। এবং আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি কিন্তু গত টকশোতে আপনাকে বলেছিলাম যে শেখ হাসিনা পলিটিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি ডেথ, এবং ডেথ বুঝতে পেরে আমার সম্মানিত বিজ্ঞ আদালত 2 জন বিচারক, তিনারাও কিন্তু বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা খুলে নেওয়া হবে। আমি এখন বিজ্ঞ আদালত যে জাজমেন্টটা দিয়েছে, এবং ঠিক জাজমেন্ট না, যে মন্তব্য করেছেন ডিবি হারুনকে উদ্দেশ্য করে যে আপনি জাতির সাথে মশকরা করছেন, আমি ওই 2 জন বিজ্ঞ বিচারপতিকে তথা চিফ জাস্টিসকে আমি একটু তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাহলে 18 বছর ধরে আপনারা এইরকম কোন একটি মন্তব্য কেন করলেন না? আপনারা 2008 সালে যেটা বিতর্কিত, এটা অসাংবিধানিক একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলো, যেটাকে এখনো সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে লিগ্যালিটি দেওয়া হয় নাই, সেটি আপনার বিচারপতিগণ বা আদালত এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য প্রদান করে নাই। 2011 যে আমাকে 1 মিনিট একটু সময় দেন, যেহেতু শেষ করতে হবে, খুব শর্ট টাইমে আমাদের শেষ করবো, আপনি আমাকে 1 মিনিট সময় দিবেন। আপনি 2011 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটা যে পাশ করা হলো, সেটা আপনি জেনে শুনে এটি অসাংবিধানিক, এটা নিয়েও কিন্তু আদালত কোনো কথা বলে নাই। 2014 সালে একতরফা নির্বাচন হলো, ডক্টর বদিউল আলম মজুমদার এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন, ওনারা বলেছেন যে এটা নাকি সংবিধান সম্মত হয়েছে। 2018 সালে দিনের ভোট রাতে হলো, এবং বিএনপি তথা অপোজিশন সবাই কিন্তু মামলা করেছিল, ওই মামলার অদ্যাবধি এখনো পর্যন্ত হিয়ারিং আসে না। 2024 সালে 5% ভোটে একটা বিনা ভোটে অসাংবিধানিক প্রক্রিয়া একটা নির্বাচন হলো, সেখানে কিন্তু কোনো আদালতের বক্তব্য নাই। সর্বশেষ কোটা আন্দোলন নিয়ে
যখন এটা অ্যাপিলেট ডিভিশনে গেল, চিফ জাস্টিস বড় করে দুইটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলেন। তার মানে আপনারা এখন বুঝতে পেরেছেন, আদালত এখন বুঝতে পেরেছে লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হবে যে কোনো মুহূর্তে, ডাক্তার এসে বলবে ডেড বডিটা নিয়ে যান। এই কারণে এখন দুইজন বিচারপতি এই ধরনের বক্তব্য তিনারা দিয়েছেন বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করছি। ধন্যবাদ।